আচ্ছা, স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখাচ্ছে। আচ্ছা, কতদূর পর্যন্ত হয়েছিল? স্যার আমাদের নিরপেক্ষ বচনের হয়ে গেছিল, আর সংযোগী বচনও হয়েছিল। সে নিরপেক্ষ বচন এবং সংযৌগিক বচন, তাই তো? হ্যাঁ। প্লেটো হন দার্শনিক, এটা হচ্ছে বিশিষ্ট বচন। তাহলে বিশিষ্ট বচনের ভেনচিত্র কেমন করে করতে হবে? দেখো, বিশিষ্ট বচনের যখন ভেনচিত্র করতে বলবে তখন একটা জিনিস অবশ্যই মনে রাখবে। দেখো, প্লেটো হন দার্শনিক, এই বচনটা অ্যারিস্টটলের ভাষায়, অ্যারিস্টটলের মত অনুসারে এটা কি? এটা হচ্ছে একটা নিরপেক্ষ বচন, তাই তো? তাহলে প্লেটো হন দার্শনিক, এটা হচ্ছে অ্যারিস্টটলের মত অনুসারে একটা নিরপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচনটিতে পরিমাণকের উল্লেখ থাকে না, যেহেতু এটা একটা বিশিষ্ট বচন। কিন্তু বুলীয় মতে বা নব্য যুক্তিবিজ্ঞানে প্লেটো হন দার্শনিক, অর্থাৎ এই বিশিষ্ট বচনটা এটা সামান্য বচন নয়। তাহলে প্লেটো হন দার্শনিক, এটা সামান্য বচনও নয়, আবার বিশেষ বচনও নয় নব্য মতে। কাজেই এই বচনটিকে একটা নির্দিষ্ট বিশিষ্ট বচন বলে উল্লেখ করা হয়, এবং এই নির্দিষ্ট বিশিষ্ট বচনকে ভেনচিত্রে যখন আমরা অঙ্কন করব তখন কিন্তু এই বচনটিকে আমরা দুটি বচনে রূপান্তরিত করব। অর্থাৎ একটা বিশিষ্ট বচনকে দুটো বচনে রূপান্তরিত করে তার ভেনচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটাকে যদি আমরা, দেখো, এটাকে যদি আমরা বচনে রূপান্তর করি তাহলে কিন্তু আমাদেরকে দুটো বচনে রূপান্তর করতে হবে। যেহেতু এটা সদর্থক, কাজেই এটাকে কি করতে হবে? এটাকে এ এবং আই বচনে রূপান্তর করতে হবে। যদি এই বচনটা নয়র্থক হতো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ই এবং ও বচনে রূপান্তর করতে হতো। হলো? তাহলে দেখো, যদি আমরা বচনে রূপান্তর করি তাহলে কি হবে? এ বচনে প্রথমে রূপান্তর করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সকল ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে কি বলছে, সকল ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত হন দার্শনিক। সকল ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত হন দার্শনিক, এটা হয়ে গেল এ বচন। এবং কি করতে হবে? আই বচনে রূপান্তর করতে গেলে কোন কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত হন দার্শনিক, এটা হয়ে গেল আই বচন। হলো? আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে যেহেতু আমরা বচনে রূপান্তরিত করলাম, বচনে রূপান্তর হয়ে গেল, কাজে আমরা খুব সহজে এখন বলীয় রূপ দিতে পারবো। স্যার বলীয় তাদাত্ম্যযুক্ত মানে কি? তাদাত্ম্যযুক্ত মানে একই। ধরি প্লেটো সমান সমান এস
দার্শনিক সমান সমান পি। তাহলে দেখো বুলিয় রূপ কি হচ্ছে তাহলে? প্রথমটা এ বচন, ইকুয়াল জিরো তাহলে এস পি বার ইকুয়াল ইকুয়াল জিরো 0, এবং পরেরটা আই বচন, তাহলে কি হবে? এস পি এস ইকুয়াল জিরো পি নট ইকুয়াল 0 হলো, এস পি নট ইকুয়াল 0। জিরো। এবার ভেন চিত্র অঙ্কন করো। এবার ভেন চিত্র অঙ্কন করো। তাহলে দুটো শ্রেণী রয়েছে, তাই তো? তাহলে দুটো শ্রেণীর জন্য কটা বৃত্ত হবে? দুটো বৃত্ত হবে। স্যার বলছি একটাতেই দেখাতে হবে। হ্যাঁ, একটাতেই দেখাতে হবে। হলো? হয়ে গেছে। তাহলে দেখো, পিটাকে বাদ দিয়ে এসটা 0 হবে। তাহলে পিটাকে বাদ দিয়ে এসটা 0 হবে, মানে এসটা ছায়াবৃত হবে। আবার কি রয়েছে? এসপি নট ইকুয়াল 0, অর্থাৎ এসপির অংশটা নট ইকুয়াল 0 হবে। এসপির মাঝখানে অংশ ক্রস। কোনটা? মাঝখানেরটা, তাহলে মাঝখানেরটা ক্রস চিহ্ন হবে। এটাই হচ্ছে এই যে এই বিশিষ্ট বচনটির ভেন চিত্র। দেখো কে বোঝো নাই বলো। হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে যে কোনো বিশিষ্ট বচনকে, বিশিষ্ট বচনটা যদি সদর্থক হয়, তাহলে এ এবং আই এই দুটো বচনে রূপান্তরিত করে বুলীয় বুলীয় রূপ দিয়ে ভেনচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, এবার দেখো, এবার যদি আমি এটাই লিখছি, প্লেটো নন দার্শনিক। হ্যাঁ, এটা করো তো, প্লেটো নন দার্শনিক। তাহলে সদর্থক হলে এ এবং আই বচন হবে, আর যেহেতু প্লেটো নন দার্শনিক নয়ের থক, কাজেই ই এবং ও বচনে রূপান্তরিত করে বুলীয় রূপ দিয়ে ভেনচিত্র অঙ্কন করতে হবে। করো, দেখো, ট্রাই করো। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। কি লিখেছো? প্রথমে ই বচন কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত নয় দার্শনিক। আর ও বচনে লিখেছি কোন কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত নয় দার্শনিক। বুলীয় রূপ এসপি ইকুয়াল জিরো আর এবং এসপি বার নট ইকুয়াল জিরো। আর ভেন চিত্রতে প্রথমেরটাতে ক্রস, দ্বিতীয়টাতে ছায়াচিত্র। তাহলে ই বচনে করলে কি হ্যাঁ হবে? স্যার। কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত নন বা নয় দার্শনিক, তাই তো? তাহলে এটা হচ্ছে ই বচন। কোন কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্যযুক্ত নন বা নয় দার্শনিক, এটা হচ্ছে ও বচন, তাই তো? তাহলে ই বচনের বুলীয় রূপ কি? এসপি ইকুয়াল 0, আর ও বচনের এস পি বার নট ইকুয়াল 0। তাহলে এবার ভেন চিত্র যদি অঙ্কন করি, তাহলে কি হবে? দেখো, স্যার এস ক্রস হবে আর মাঝখানেরটা ছায়াবৃত হবে। তাহলে মাঝখানেরটা কি হবে? মাঝখানেরটা ছায়াবৃত হবে, তাই তো? যেহেতু এসপি ইকুয়াল 0 বলছে, তাহলে এই যে মাঝখানের অংশটা কি হবে? ছায়াবৃত হবে। আবার কি বলছে?
এস পি বার নট ইকুয়াল জিরো, অর্থাৎ পিটাকে বাদ দিয়ে এসটা কি হবে, নট ইকুয়াল জিরো হবে। তাহলে পিটাকে বাদ দিয়ে এসটা কি হবে, নট ইকুয়াল জিরো হবে। এই তো হয়ে গেল। দেখো হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এরকম করে করতে হবে বিশিষ্ট বচনকে বা একবাচক বিশিষ্ট বচনকে। হলো? হ্যাঁ আচ্ছা, তাহলে মুছে দেবো ওটা। হ্যাঁ স্যার মুছে দেন। হ্যাঁ স্যার দেন। তাহলে কি করতে হবে, বিশিষ্ট বচন যদি সদর্থক হয় কি করতে হবে, এ আর আই বচনে রূপান্তরিত। হ্যাঁ এ এ এবং আই এবং বচনে আই রূপান্তরিত হবে। রূপান্তরিত করে বুলীয় রূপ দিয়ে ভেনচিত্র অঙ্কন করতে হবে। আর বিশিষ্ট বচনটা যদি নয়র্থক হয় তাহলে ই আর ও ই ও বচনে রূপান্তরিত করে বুলীয় রূপ দিয়ে ব্যঞ্জিত করতে হবে। করো। দার্শনিকরা এমন নয় যে সৎ অথবা জ্ঞানহীন। আচ্ছা, এটা কোন বচনে রূপান্তর করতে হবে সেটা বলো। ই বচনে। ই ই বচনে বচন রূপান্তর করতে হবে, যেহেতু এমন নয় যে এই শব্দটা রয়েছে, তাই তো? হ্যাঁ তাহলে করো। এলে ই বচন হলে কি হবে, করতেছি। কোনো দার্শনিক নয় সৎ অথবা জ্ঞানহীন। কোনো দার্শনিক নয় সৎ অথবা জ্ঞানহীন। হলো? হয়ে গেল। তাহলে এটা স্যার ই বচন। হ্যাঁ, আমি যদি লিখি কোনো দার্শনিক নয় সৎ, এটাকে ই লিখলাম, মাঝখানে অথবা দিয়ে লিখলাম কোনো দার্শনিক নয় জ্ঞানহীন, ই দিলাম। তাও হবে। তো আমরা একবারই করছি, কোনো দার্শনিক নয় সৎ অথবা জ্ঞানহীন। আচ্ছা, এবার বুলীয় রূপ। তাহলে এখানে কটা শ্রেণী আছে, তিনটা। তিনটা শ্রেণী রয়েছে, তাই তো? ধরি দার্শনিক কি হবে, এস ধরলাম, সৎ পি ধরলাম, জ্ঞানহীন এম ধরলাম। তাহলে বুলীয় রূপ কি হবে দেখো, ই বচনের বুলীয় রূপ কি, এস পি ইকুয়াল 0। এস পি। পি বলতে এখানে কি, সৎ। পি বলতে পিএম, এটা হচ্ছে এস, তাই তো? এটা হ্যাঁ গোটাটা হচ্ছে পি। ও তাহলে সতের জন্য হ্যাঁ ধরেছিলাম কি পি, জ্ঞানহীনের জন্য কি ধরেছিলাম এম। হ্যাঁ, তাহলে পি বলতে কাকে বোঝাচ্ছে, পি এম দুটোকেই বোঝাচ্ছে। তাহলে এস পি এম কি হচ্ছে, ইকুয়াল equal 0। জিরো। এস পি এম ইকুয়াল জিরো। ভেন চিত্র। এটা এস, এটা পি, এটা এম। বলো এস পি এম এর অংশ কোনটা, স্যার মাঝখানেরটা। এস পি এম এর অংশ কোনটা, স্যার এস ওই পি তো এম এর, মাঝখানের অর্ধেকটা। এটা হচ্ছে এস হ্যাঁ পি এম এর ওইটাই। অংশ, তাই তো? হ্যাঁ তাহলে এটা হ্যাঁ কি হ্যাঁ হবে, যেহেতু জিরো আছে এটা ছায়া দিতে হবে। হয়ে গেল। স্যার এটা একবার বুঝিয়ে দিন তো, ঠিক বুঝতে পারলাম না এটা। স্যার এসটা কেন হবে না? সবটাই তো এস হলো, পি এম তিনটাই তো হলো। ইকুয়াল জিরো, এস পি এম ইকুয়াল জিরো, অর্থাৎ এস এর অংশ, পি এর অংশ, এম এর অংশ, এই তিনটার অংশ যেখানে আছে সেই অংশটা ছায়া দিতে হবে। তাহলে এই জায়গাটাতে তিনটারই অংশ আছে।
হ্যাঁ এই স্যার জায়গাটাতে তিনটারই অংশ আছে, এর জন্য ওই অংশটা ছায়াবৃত হলো। আচ্ছা, তাহলে দার্শনিকরা এমন নয় যে সৎ অথবা জ্ঞানহীন। এই যে অথবা জ্ঞানহীন এটা আপাতত ভুলে দাও, মনে করো ওটা নেই। তাহলে বচনে রূপান্তর করলে কি হবে? কোনো দার্শনিক নয় সৎ, তাই তো? কোনো দার্শনিক হ্যাঁ নয় সৎ। এবার এই যে একটা বাক্যের কি থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা বিধিও থাকে। এখানে আমরা বিধিও ধরলাম কাকে? এখানে বিধিও আমরা ধরলাম হচ্ছে এই যে সৎ অথবা জ্ঞানহীন, এই গোটাটাকে আমরা বিধিও ধরলাম। এবার এই বিধিতে আবার দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে সৎ শ্রেণী আর একটা হচ্ছে জ্ঞানহীন শ্রেণী। তো সৎ শ্রেণীর জন্য আমাদেরকে একটা কিছু ধরতে হবে এবং জ্ঞানহীন শ্রেণীর জন্য আর একটা কিছু ধরতে হবে। তো যখন আমরা বুলিয়ে রূপ করব তখন এস তো আমার থাকছেই, এস। এবার পি, পি বলতে দেখো, পি বলতে আমরা দুটোকে ধরছি, তাই তো? এই দুটোকে আমরা পি ধরেছি, মানে সৎ অথবা জ্ঞানহীন, অর্থাৎ সতের শ্রেণী এবং জ্ঞানহীন এই দুটো শ্রেণীকে আমরা ধরেছি কি পি। তাহলে আমাদের ই বচনের বুলিয়ে রূপ হচ্ছে এস পি ইকুয়াল 0। তাহলে এস আর পি আমরা কাকে ধরেছিলাম? পি বলতে দুটো শ্রেণী, এর জন্য এখানে দুটো হলো। তাহলে এস পি ইকুয়াল 0, আর সেই হিসেবে ভেন চিত্রটা হলো। বোঝা গেছে? তাহলে এখানে পি বলতে এখানে দুটো শ্রেণী, মানে দুটো শ্রেণী মিলে তৈরি হয়েছে পি শ্রেণীটা। এর জন্য যখন বুলিয়ে রূপ দিব তখন দুটো শ্রেণীকে আমাকে দিতে হবে, এবং সেজন্য আমরা ধরলামও যে দুটো শ্রেণীকে আলাদা আলাদা ভাবে ধরতেই হবে। যেহেতু একটা শ্রেণীর জন্য একটা ধরতে হয়, তাহলে দুটো শ্রেণীর জন্য তো দুটো বর্ণ বা মানে দুটো বৃত্ত তো আমাদেরকে অঙ্কন করতেই হবে। এবার বৃত্ত অঙ্কন করতে গেলে তো আমাকে ধরতেই হবে। হলো? তাহলে এখানে যাই থাকুক না কেন, এখানে অথবা থাকুক এবং থাকুক, যাই থাকুক না কেন, তোমরা একবারে ডিরেক্টলি করে দেবে। অর্থাৎ কি বলে, বিধিয়েতে যাই থাকুক না কেন, বিধিয়েতে যদি দুটো শ্রেণী একসঙ্গে থাকে তাও কোনো অসুবিধা নেই। যদি মনে করো অথবা জ্ঞানহীন এই শ্রেণী মানে এতটুকু অংশ নেই, তাহলে কি হতো? দার্শনিকরা এমন নয় যে সৎ, তাহলে কি হতো? কোনো দার্শনিক নয় সৎ, কোনো দার্শনিক নয় সৎ, তাহলে কি হতো? এস পি ইকুয়াল 0 এমটা থাকতো না, তাই তো? তাহলে তখন এই যে দুটো বৃত্ত চলে আসতো, এই মাঝের অংশটা ছায়াবৃত হতো। আর যেহেতু এখানে এই বিধির সঙ্গে আরো একটা শ্রেণী যুক্ত আছে, এর জন্য কি হলো? আমাদের তিনটে শ্রেণীকে ধরতে হলো। আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা করো। হ্যাঁ, করো। সব মানুষ হয় চোর এবং সৎ। প্রথমে বচনে রূপান্তর করো। কোন বচন হবে? এ বচন। এ বচন হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য, এই এটা গোটাটাই হচ্ছে বিধেয়। এই গোটাটা হচ্ছে কি? বিধেয়। এবার এই বিধিতে দেখো দুটো শ্রেণী রয়েছে, তাহলে এখানে যদি চোরের জন্য যদি তুমি এ ধরো, স্যার আবার ডবল সতের ভয়েস জন্য, আসছে তো আপনার। হ্যাঁ আপনার কথা দুবার শোনা যাচ্ছে তো না, আমি একবারই শুনতে পাচ্ছি। এবার শোনা যাচ্ছে? সে তো দুবার তো আমিও শুনতে পাচ্ছি, কেন হঠাৎ করে এরকম হলো কেন? হ্যাঁ স্যার, দুবার শোনা যাচ্ছে। কারো মাইক্রোফোন অন আছে নাকি? নেই তো। এবার এবার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, একবারই শোনা যাচ্ছে, ব্যাস দুবার তো শোনা যাচ্ছে না। আচ্ছা, দেখো কি বললাম, দেখো বাক্যটাকে বোঝার চেষ্টা করো। এস মানুষ হচ্ছে কি? এস, কারো মাইক্রোফোন অন থাকলে মনে হয় এই সমস্যাটা হচ্ছে। তাহলে দেখো, মানুষ হচ্ছে এস। এবার এ গোটাটা কি? এই গোটাটা হচ্ছে কি? পি। এবার যখন তুমি এস পি লিখবে, তাহলে পি বলতে কাকে বোঝাচ্ছে?
পি বলতে কাকে বোঝাচ্ছে? এ এবং বি দুটোকেই বোঝাচ্ছে। মাইক্রোফোনটা কারো হয়তো অন আছে, এর জন্য এই কথাটা হচ্ছে। তাহলে দেখো, যখন আমরা বুলিয় রূপ দিব, বুলিয় রূপ বলতে কি, এস পি ইকুয়াল নট ইকুয়াল যাই হোক না কেন, তাহলে এস পি এর বদলে আমাকে তখন কাকে লিখতে হবে? এ কে লিখতে হবে আর বি কে লিখতে হবে। যেহেতু পি বলতে কাকে বোঝাচ্ছে? এ এবং বি কে বোঝাচ্ছে। তো যখন আমরা বুলিয় রূপ দিব, তখন এস, এই যে পি বলতে কাকে বোঝাচ্ছে? এ এবং বি কে বোঝাচ্ছে। দুটোকে আমাকে লিখতে হবে। এর আগের দিনও এরকম টাইপের আপনি করিয়েছিলেন। স্যার হচ্ছে হয়েও গেছে। তাহলে বচনের রূপান্তর করলে কি হবে? সকল মানুষ হয় চোর এবং সৎ। কোন বচন? এ বচন। বুলিয় রূপ, দেখো বুলিয় রূপ, মানুষ এম ধরলাম, চোর টি ধরলাম, সৎ এইচ ধরলাম, হলো। এবার দেখো বুলিয় রূপ কি হবে তাহলে? এ বচনের বুলিয় রূপ কি? এস পি বার ইকুয়াল 0। এস পি বার ইকুয়াল 0। এস পি বার ইকুয়াল 0। আচ্ছা, এস বলতে আমরা কাকে ধরেছি? মানুষ না মানে কি ধরেছি? এম এম ধরেছি। পি বলতে কাকে বোঝাচ্ছে? এইচ পি বলতে কাকে বোঝাচ্ছে? টি আর এইচ। টি এইচ দুটোকে বোঝাচ্ছে। তাহলে দুটোর মাথায় বার ইকুয়াল 0। তাহলে আমাদের বুলিয় রূপ কোনটা হয়ে গেল? এটা এম টি এইচ ইকুয়াল 0। এটা হবে না, হলো। তাহলে এম টি এইচ ইকুয়াল 0। এবার যখন ভেন চিত্র করবে, তাহলে এখানেও যেহেতু তিনটা শ্রেণী রয়েছে, তাহলে তিনটা বৃত্ত হবে। তাহলে এটা ধরো এম, এটা ধরো টি, এটা ধরো এইচ। তাহলে টি এইচ বাদ দিয়ে এমটা 0 হবে। তাহলে টি এইচ বাদ দিয়ে, যে এটা টি, এটা এইচ, তাহলে এই দুটোকে বাদ দিয়ে এই অংশটা কি হবে? 0 হবে, অর্থাৎ ছায়াবৃত হবে। হয়ে গেল। স্যার আগেরটার মতো করেছিলাম। হ্যাঁ, এবার যদি কেউ এটাকে ভেঙে করতে চাও তাও করতে পারো। গত ক্লাসে হয়তো করানো হয়েছিল এরকম একটা। হ্যাঁ স্যার, বাট এটাই সুবিধা হচ্ছে একসাথে করে নেবে। একসাথে তো? এটাই সুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার স্যার আর কতটা প্র্যাকটিস করাবেন? হুম, আর কতটা প্র্যাকটিস করাবেন তবুও? হয়ে গেছে। ওটাই তো, সবগুলো প্রায় তো হয়ে গেছিল, এর আগেও হয়ে গেছিল, আজকেও হয়ে গেল বিশিষ্ট বচন যেটা ছিল। যতটা ব্যাকআপ করার প্রয়োজন ব্যাকআপ করা হয়ে গেছে। যদিও আমি গতদিন বলেছিলাম এগুলো যদি কারো মাথায় ঢুকে করবে, যদি মাথায় না ঢুকে করবে না। আমরা ধরে নিচ্ছি এগুলো আসবে না 99%। আচ্ছা, করো। স্যার তারাতে চন্দ্রবন্ধু হয়, আমি তারা বলতে অন্য কিছু ভেবেছিলাম। এই তারা তো আকাশের তারা না। চন্দ্রবিন্দু হয়? আচ্ছা, সেটা কোনো ফ্যাক্টর নয়। চন্দ্রবিন্দু যদি হয়, পরীক্ষার কোশ্চেনে যদি থাকে, সেটা যদি ওরা চন্দ্রবিন্দু স্যার দেয় এটা আমরা বাংলা দেবো। ক্লাস না। ওরা যদি চন্দ্রবিন্দু দেয় আমরা দিব, ওরা যদি না দেয় আমরা দিব না। তাহলে দেখো,
এখানে দুটো বচন রয়েছে, মানে দুটো বাক্য রয়েছে। কতক তারা হয় মিটমিটে, এটা একটা বাক্য। কতক তারা নয় মিটমিটে, এটা একটা বাক্য। মূল কথা হচ্ছে এখানে দুটো বাক্যকে একত্রে ভেনচিত্র করতে বলছে, এটা হচ্ছে মূল কথা। দুটো বাক্য দেওয়া রয়েছে, এই দুটো বাক্যকে তোমাদেরকে একসঙ্গে ভেনচিত্র করতে হবে। তাহলে একদম সহজ। কি হবে? প্রথমটা যদি আমরা বচন রূপান্তর করি কি হবে? কতক তারা হয় মিটমিটে, কোন বচন হবে? আই বচন। আই কোন কোন তারা হয় মিটমিটে, এবং কোন কোন তারা নয় মিটমিটে। ও বলীয় রূপ। আচ্ছা, ধরি তারা স্টার এস, মিটমিটে, মিটমিটে কি? অনুজ্জ্বল। আচ্ছা, বি ধরলাম, হলো। তাহলে বুলিয় রূপ কি হবে দেখো, প্রথমটার বুলিয় রূপ কি হবে? এস বি, স্যার মিডফিল্ডে পি ধরলে হবে না? হ্যাঁ যা ইচ্ছে ধরতে পারো, অসুবিধা নেই। এস বি নট ইকুয়াল জিরো, এস বি নট ইকুয়াল জিরো, আর এস বি বার নট ইকুয়াল জিরো, তাই তো? তাহলে আই বচনের হচ্ছে এস বি নট ইকুয়াল জিরো, আর ও বচনের হচ্ছে এস বি বার নট ইকুয়াল জিরো। এবার ভেন চিত্র করো। স্যার প্রথমেরটাতে ক্রস এস এর ঘুরে আর মাঝখানেরটাও ক্রস হচ্ছে। এটা হচ্ছে এস, এটা হচ্ছে বি। তাহলে এস বি নট ইকুয়াল জিরো, এস বি কোনটা? এটা, নট ইকুয়াল জিরো। এরপরে কি বলছে? এস বি বার নট ইকুয়াল জিরো, অর্থাৎ বিটাকে বাদ দিয়ে এসটা নট ইকুয়াল জিরো, অর্থাৎ এটা। তাহলে এরকমটা হবে। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। বলো এবার ভেন চিত্র থেকে কার কোনো সমস্যা স্যার। থাকলে বলো। না স্যার নেই। ভেন চিত্র থেকে কারো কোনো সমস্যা, যে কোনো সমস্যা, এনি প্রবলেম বলতে পারো। প্রবলেম যদি থাকে বলবে, সামান্যটুকু যদি ডাউট থাকে ক্লিয়ার করে নেবে, এটা আমি বারবার বলছি। স্যার বিশিষ্ট বচন কিভাবে বুঝবো? বিশিষ্ট বচন নাম থাকবে, রাম শ্যাম যদু মধু, হিমালয়। হিমালয় পৃথিবীর, কি বলে, হিমালয় তো পৃথিবীর বৃহত্তম পর্বত, ধরা যাক বৃহত্তম পর্বত। তাহলে এই যে হিমালয় একটা নাম হলো, হিমালয় হচ্ছে একটা, স্যার দুইটা বচন করতে হবে। হ্যাঁ দুটো বচন করতে হবে, বিশিষ্ট বচন থাকলে দুটো বচন করতে হবে। যদি বচনটা সদর্থক হয়, বচন কেন বলছি, বাক্যটা যদি সদর্থক হয় তাহলে এ এবং আই বচনে রূপান্তরিত করতে হবে, আর বাক্যটা যদি নয়র্থক হয় তাহলে ই এবং ও বচনে রূপান্তরিত করে বুলীয় রূপ দিয়ে ভেনচিত্র করতে হবে। বিশিষ্ট বচন, বিশিষ্ট বচন কি? নামবাচক বিশিষ্ট বচন, কোনো নাম থাকবে, নাম দেওয়া থাকবে। বিশিষ্ট, বানানটা ঠিক আছে কি? বানান নিয়ে কেমন সমস্যা হচ্ছে আজকে? তাহলে বিশিষ্ট বচন মানে নাম থাকবে। এ রাম হয় মানুষ, রাম হয় মানুষ। এই মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট
পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এই যে নাম দেওয়া থাকছে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বিশিষ্ট বচন, অর্থাৎ পরিমাণকের উল্লেখ করা থাকে না যে বচনগুলোতে, সেগুলো হচ্ছে বিশিষ্ট বচন। এরপর কোনো সমস্যা? বাকিদের কোনো সমস্যা? আচ্ছা, একবাচক বচন তো করেছিলে, এই একবাচক বচন তো করলাম। বিশিষ্ট বচনকেই তো একবচন বচন বলে। আমি বলতে যাচ্ছিলাম একটা শ্রেণী থাকলে, এই যে মনে করো ভূত আছে, ভূত আছে, কোন বচন হবে বলো? এটা স্যার এই আই বসে পড়ে হবে। তাহলে আছে, আছে শব্দটা থাকলে আই বচন হয়। আমরা বাক্য থেকে বচনের রূপান্তরের সময় পড়েছিলাম, আছে শব্দটা থাকলে কি হয়? আই বচন হয়, তাই তো? আছে মানে কি, অন্ততপক্ষে একজন আছে, তাহলে আছে মানে কি আই বচন হবে, তাহলে এলএফ কি হবে? আই বচন হবে। তাহলে যেহেতু এখানে একটাই শ্রেণী বা একটাই পদ, তাহলে কি হবে? ভূত হয় অস্তিত্বশীল। এই অস্তিত্বশীলের শ্রেণীটাকে আমরা কল্পনা করলাম, তাহলে ভূত হয় অস্তিত্বশীল। এবার যদি বলে ভূত নেই, তাহলে কি হবে? ভূত এই বছর নয় অস্তিত্বশীল। কেন এই বচন হবে? কি বচন হবে? ভূত নয় অস্তিত্বশীল। এটা এই বচন হবে। হ্যাঁ, এই বচনই তো হবে। ভূত নেই, নেই শব্দটা আছে, নেই শব্দ থাকলে কি হয়? ভূত নয় হুম, অস্তিত্বশীল। দেখো এই যে অস্তিত্বশীল, এটা কিন্তু আমরা কল্পনা করলাম, কাজে যখন আমরা ধরবো তখন কিন্তু অস্তিত্বশীলটাকে ধরা যাবে না, তখন একটাই শ্রেণী ধরতে হবে, ভূত শ্রেণীটা। হলো? এবার ভূত তুমি যেটাই ধরবে, মনে করো স্যার বলছিলাম এলএফ লেখা লাগবে যে এলএফ ভূত নয় অস্তিত্বশীল, যেহেতু এখানে একটি সাবজেক্ট আছে। এলএম না লিখলে তো ওটা ডাইরেক্ট বচনই হলো না, তাহলে তো মানে বাক্যই থেকে ডাইরেক্ট গেল। ভেন চিত্র করে দেখা যাবে না, যদি চায় ভেন চিত্র। না, ভেনচিত্র করতে গেলে তুমি তো কোনো বাক্যের ভেনচিত্র করতে পারবে না, ভেনচিত্র করতে গেলে তো তোমাকে বচন লাগবে। হুম। বোঝা গেছে? তাহলে যে যে এরকম করে লিখছেন যে ভূত নেই, তাহলে ই এলএফ দিয়ে ই বচন ভূত নয় এরকম করে লিখতে লাগবে। মানে প্রথমে যে স্যার মাইক ডাবল তো হ্যাঁ, সাউন্ড। তোমার তোমার কথা আমি বুঝতে পারছি, আমি বলছি ভেনচিত্র অঙ্কন করতে গেলে কাকে লাগবে? ভেনচিত্র অঙ্কন করতে গেলে বুলীয় রূপ লাগবে, বুলীয় রূপ। এবার এই বুলীয় রূপ কার হয়? বুলীয় রূপ হয় বচনের। বচন কোথার থেকে আসে? বচন আসে বাক্য থেকে। তাহলে তুমি সরাসরি বাক্যকে ভেনচিত্রে রূপান্তরিত, মানে বাক্যকে, কোনো একটা বাক্যকে ভেনচিত্রে তুমি সরাসরি দেখাতে পারবে না, বাক্যটাকে তোমাকে বচনে রূপান্তর করতে হবে। তারপরে বচনে যখনই রূপান্তর হয়ে যাবে তখনই তুমি বুলীয় রূপ পাবে, আর যখনই বুলীয় রূপ পাবে তখনই তুমি ভেনচিত্র অঙ্কন করতে পারবে। আমরা তো বুলীয় রূপটা কোথায় পাই? বচনের পাই। আমরা তো এখনো পর্যন্ত দেখি নেই যে সদর্থক বাক্যের বুলীয় রূপ এটা বা নৈর্থক বাক্যের বুলীয় রূপ এটা। আমরা তো পেয়েছি যে এ বচনের বুলীয় রূপ হচ্ছে এসপি বার ইকুয়াল 0, ই বচনের বুলীয় রূপ এসপি ইকুয়াল 0, আই বচনের বুলীয় রূপ এসপি নট ইকুয়াল 0 এবং ও বচনের বুলীয় রূপ হচ্ছে এসপি বার নট ইকুয়াল 0। তাহলে এই যে বুলীয় রূপগুলো পাবো কার থেকে? বুলীয় রূপগুলো পাবো আমরা এই চারটা যে বচন রয়েছে এ, ই, আই, ও, এই চারটা বচন থেকেই তো আমরা বুলীয় রূপগুলো পাবো। এবার এই চারটা বচন আমরা কখন পাবো? এই চারটা বচন আমরা পাবো একটা বাক্য থেকে। তাহলে কি বাক্যটাকে আমাকে অবশ্যই রূপান্তর করতে হবে। তাহলে বাক্য, কোনো একটা বাক্যকে এই চারটা বচনের যে বচনটি হবে সেই বচনে রূপান্তর করে তারপরে সেটার বুলিয়ে রূপ দিয়ে আমাকে ভেনচিত্র অঙ্কন করতে হবে। এখানে দেখো ভূত নেই, ভূত নেই, এই যে নেই শব্দটা রয়েছে কাজে এটা ই বচন হবে। এবার ভূত নয় অস্তিত্বশীল, এই
শ্রেণীটাকে আমরা কল্পনা করলাম। তো যখন আমরা ধরি এই ভূত যদি তুমি এ ধরো, অস্তিত্বশীলটাকে তুমি আর ধরতে পারবে না, কারণ ওটাকে আমরা কল্পনা করে বসালাম হলো। তাহলে ধরি ভূত সমান সমান এ, তাহলে বুলীয় রূপটা কি হবে? বুলীয় রূপ, দেখো বুলীয় রূপ কি হবে? ই বচনের বুলীয় রূপ কি? এস পি ইকুয়াল 0। তাহলে এটা ধরো পি, এই অস্তিত্বশীল যে শ্রেণীটা রয়েছে এটা পি, তাহলে এটাকে আমাদের লিখতে হবে না, কিন্তু আমরা মনে মনে ধরতে পারি। তাহলে ই বচনের বুলীয় রূপ হচ্ছে এস পি কি ইকুয়াল 0, এস পি ইকুয়াল 0। যেহেতু অস্তিত্বশীলটা আমরা কল্পনা করলাম, কাজে আমাকে এখানে পিটা আর লেখা যাবে না। তাহলে কি হবে? এস ইকুয়াল 0। এবার যখন ভেন চিত্র করবে তখন একটাই বৃত্ত অঙ্কন করতে হবে, এটা এস বৃত্ত। এসটা কি আছে? 0 আছে। তার মানে কি এসটা কি হবে? ছায়াবৃত হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার হ্যাঁ, বলছি, আপনি যে প্রথম কোশ্চেনটা লিখলেন ভূত আছে, এটা হুম, করলেন আপনি আই বচনে হুম। রূপান্তরিত করলেন। তো ওখানে আমি লিখতে পারি না এলএফ দিয়ে কি কোন কোন ভূত হয় অস্তিত্বশীল, আর যেটাতে ভূত নেই ওটাতে লিখতে পারি না এলএফ দিয়ে ই বচন করে কোনো ভূত নয় অস্তিত্বশীল? কোনো ভূত নয়। অস্তিত্বশীল এটা ই বচন এইভাবে লিখতে পারি, আর ওটা ভূত আছে এটাতে লিখতে পারি কোন কোন ভূত হয় অস্তিত্বশীল আই বচন। মানে কোনোটা লাগাতে যাচ্ছ তো? হুম। কোনোটা ভূত নেই, কোনো ভূত নয় অস্তিত্বশীল। ভূত আছে, কোনো ভূত হয় অস্তিত্বশীল। তাহলে স্যার ওটা তো শূন্য পদ হয়ে যাবে কোনো আসলে। না, কেন শূন্য পদ আসবে? এখানে কি করেছি দেখি। হ্যাঁ, কোনো ভূত নয় অস্তিত্বশীল লিখতে পারো। তাহলে কোনো ভূত নয় অস্তিত্বশীল, ই বচনের আকার, তাই তো? হ্যাঁ, ই বচন, এটা ই বচন না? ই বচন তো। হ্যাঁ, তাহলে ই বচনে তো কোনোটা তো থাকবেই। আমি লিখতে ভুলে গেছি। তাহলে ই বচনের কোনোটা তো থাকবেই। ই বচনের আকার তো ওটাই, কোনো ভূত নয় অস্তিত্বশীল হলো। এবার এখানে কি হবে তাহলে? কোনো ভূত হয় অস্তিত্বশীল, এটা হয়ে গেল আই বচন। কোনো ভূত হয় অস্তিত্বশীল। স্যার পরীক্ষা আসার মতো কয়েকটা বাক্য দিলে ভালো হতো। হুম। এক্সামে আসার মতো কয়েকটা বাক্য, মানে এর মধ্যে মানে এই নিয়মে আসবে। এগুলোই আসতে পারে, ভূত আছে, ভূত নেই, তারপরে তোমার ধরো ওই আহ, কোনো এস হয় পি, কোনো এস নয় অপি, এই মানে এগুলোই আসবে, ঠিক আছে? তো এখন যেগুলো করানো হলো আজকে এবং গতদিন যে করানো হয়েছিল, সেই অতটা জটিল তোমাদেরকে দেবে না। তোমাদেরকে ওটা একটু ধারণা দেওয়া হলো, ঠিক আছে? যদি আসে এরকম করে করতে হবে, বুঝতে পারছো? কিন্তু ওই হ্যাঁ স্যার। সহজেই আসবে। যেমন এই যে সাদা পরী আছে, সাদা পরী আছে। আচ্ছা, এটা কোন বচন হবে? আই বচন। আই কোনো কোনো পরিবার আই অস্তিত্বশীল। তাহলে কি হবে? কোনো 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 কি হবে? পরি হয় সাদা। কোনো কোনো পরিবার সাদা।
কোনো কোনো পরি হয় সাদা। কোন বচন? স্যার এখানে তো দুটি পদ আছে। হ্যাঁ, এখানে দুটো পদ আছে, পরি একটা পদ, সাদা একটা পদ। এখানে দুটো শ্রেণী হবে, দুটো বৃত্ত হবে। স্যার যেগুলো বাক্য মানে বই থেকে পাবো না সেগুলো আপনাকে পাঠালে হবে? সব বাক্যই পেয়ে যাবে। পরি আছে, এটা কোন বচন হবে? এটাও আই আই বচন হবে। বচনই হবে। হুম, কোনো কোনো পরিবার অস্তিত্বশীল, আই বচন। তাহলে এটাও হবে আই বচন, তাই তো? তাহলে কোনো কোনো পরি হয়, এটা এখানে যেহেতু একটাই শ্রেণী আছে, কাজেই এই অস্তিত্বশীল শ্রেণীটাকে আমরা কি করব? কল্পনা করব। অস্তিত্বশীল হলো আই বচন। এবার যখন বুলিয় রূপ দিব তখন কিন্তু শুধুমাত্র এই পরি এটাকে ধরে আমাকে বুলিয় রূপ দিতে হবে, কারণ অস্তিত্বশীল এটাকে তো আমরা কি করলাম? কল্পনা করলাম। তাহলে পরি যদি, এটা যদি এস ধরো, তাহলে কি হবে? এস যেহেতু কোন বচন? আই বচন, তাহলে আই বচনের বুলিয় রূপ কি? এস পি নট ইকুয়াল জিরো। তাহলে এখানে যেহেতু পি নাই, তাহলে এস নট ইকুয়াল জিরো হয়ে গেল। বইয়ে যে সব বাক্য পেয়ে যাবে, চাপ নেই। বইয়ে তো নর্মাল জিনিসগুলো আছে, তার থেকেও তো কঠিন জিনিস পড়ানো হলো। এখান থেকে স্যার এমনি প্রশ্ন আসবে নাকি? হ্যাঁ, এরকম মানে লেখা প্রশ্ন আসবে নাকি? এখান থেকে তো এই অধ্যায় থেকে কত হ্যাঁ নাম্বার স্যার, আছে? 2 নাম্বার। না, ভেনচিত্র অঙ্কন করতে বলবে। স্যার কোশ্চেন অ্যান্সার অপশন থাকবে না? ও অথবা দিয়ে থাকবে, অথবা দিয়ে একটা প্রশ্নে মানে একটা ভেনচিত্র করতে বলবে, অথবা একটা প্রশ্নের উত্তর লিখতে বলবে, এরকম করে থাকবে। একটা প্রশ্নের উত্তর লিখতে বলবে, কোশ্চেন অথবা অ্যান্সার আর কিছু দেবেন? একটা প্রশ্নের উত্তর লিখতে বলবে, অথবা দিয়ে একটা ভেনচিত্র অঙ্কন করতে বলবে। ধরো আমি যদি একটা কোশ্চেন নেই, যেমন এখানে কি রয়েছে দেখো, ভেনচিত্রে ইউ এর অর্থ কি? ভেনচিত্রে ইউ এর অর্থ কি? ইউ মানে হচ্ছে ইউনিভার্স অফ এটা ডিসকোর্স স্যার হলো, পিডিএফ। এটার জন্য 2 নম্বর দিয়েছে। আবার ভেনচিত্র এখানে করতে দেয় নেই, এখানে বলছে ভেনচিত্র কখন ছায়াবৃত করা হয়, উদাহরণ দাও। তাহলে এখানে কিন্তু দুটোই মানে লেখার প্রশ্ন দিয়ে দিছে হলো। এবার দেখো অন্য একটা কোশ্চেন যদি আমি দেখি, এখানে কি রয়েছে? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? হলো। এবার দেখো এসপি ইকুয়াল জিরো, এসপি ইকুয়াল জিরো, এই বুলীয় লিপিটিকে ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে এটা দিয়েছে কত? 2 নম্বরে। এবার 3 নম্বরের প্রশ্নে কি দিয়েছে? নিরপেক্ষ বচন চতুষ্টয়ের ভেনচিত্র নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটাও লিখিত প্রশ্ন দেয়নি। নিরপেক্ষ ন্যায়ের নিরপেক্ষ বচনের ভেনচিত্র অঙ্কন করতে বলছে, 4টা নিরপেক্ষ বচনেরই ভেনচিত্র অঙ্কন করতে বলছে, তার মানে অঙ্কন করে দেখাতে হবে। আবার এসপি ইকুয়াল জিরো, এটারও ভেনচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার একটাও লিখিত প্রশ্ন দেয়নি। কাজেই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। আমাকে এইরকম হতে পারে, আমাকে দুটো প্রশ্নই, আমাকে একটা প্রশ্ন লিখতে হবে, অথবা আমাকে ভেনচিত্র অঙ্কন করতে হতে পারে। দুটোই প্রিপারেশন তোমাদেরকে রাখতে হবে, বুঝতে পারছো? স্যার লিখিত প্রশ্ন আর কি কি করবো একটু বল দিন তাহলে। পিডিএফ এগুলো বেশি তো নেই পিডিএফ এ, প্রথম দিন দিয়েছিলেন। পিডিএফ এ যে কটা আছে ওটাই যথেষ্ট। আর করতে হবে না? না, কোশ্চেনই তো নেই, কি করবে ওখানে? হুম। ভেনচিত্র করতে গেলে কটা জিনিস লাগছে?
একটা হচ্ছে ওই ছায়াবৃত কখন করা হচ্ছে, ছায়াবৃত কখন হবে না, অর্থাৎ ক্রস চিহ্ন কখন বসছে, তাই তো? ইকুয়াল জিরো কখন হয় আর নট ইকুয়াল জিরো কখন হয়, এটা গেল। তারপরে এই যে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র, এটা গেল। এরপরে শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী, যদিও এটা বুলীয় রূপ, মানে বুলীয় রূপ এবং ভেনচিত্র পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হলো। আর প্রশ্ন পিডিএফ এ যে কটা দেওয়া আছে ওটা পড়লেই হবে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে একটা প্রশ্ন মানে দিলে দিতেও পারে, অথবা ভেনচিত্র করতে হতে পারে, অথবা দুটোই ভেনচিত্র দিয়ে দিলেও একটা করতে হবে। বুঝতে পারছো? তো ভেন চিত্র কখন ছায়াবৃত্ত বলতে হয় সংজ্ঞাটা একটু গুছিয়ে একবার বল দিন তো, লিখে নিই। ভেনচিত্র কখন? ছায়াবৃত্ত করতে হয় দিয়ে ওখানে ওই দিয়ে উদাহরণ দিয়ে আবার এঁকে দেখে দিতে হবে, না শুধু লেখাটা লিখলে হবে? ভেনচিত্র কখন ছায়াবৃত করা হচ্ছে? আমরা যে এই যে বৃত্তটাকে না, গোল করছি, কখন করছি এটা? যখন তার অস্তিত্ব থাকছে। যখন একটা শ্রেণীর কোনো সদস্যের অস্তিত্ব নেই, তখন আমরা কি করছি? ছায়াবৃত করি। আর যখন অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব থাকে, তখন আমরা ছায়াবৃত করতে পারি না, তখন আমরা কি করি? তখন আমরা ক্রস চিহ্ন বসাই। স্যার তো ওই যদি বলে এটা যে শুধু এক ভেনচিত্রে যদি বলে যে ভেনচিত্রে কখন ছায়াবৃত করা হয়, তাহলে লিখবে যে ভেনচিত্রের করার সময় আমরা যে শ্রেণীটিকে চিত্রায়িত করব, সেই শ্রেণীর যদি কোনো সদস্যের অস্তিত্ব না থাকে, তাহলে সেই শ্রেণীটিকে আমরা ছায়াবৃত করব। আর যদি কোনো সদস্যের অস্তিত্ব থাকে, তাহলে আমরা সেই শ্রেণীটিতে ক্রস চিহ্ন বসিয়ে দেবো। হয়ে গেল, একদম সহজ। ঠিক আছে। হলো? হ্যাঁ স্যার। তাহলে এই অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, গ্রুপে কোনো বাক্যকে যদি করতে অসুবিধা হয়, তাহলে সেটা গ্রুপে তোমরা পাঠিয়ে দিবে, দেখবে গ্রুপে অটোমেটিক উত্তর চলে আসবে। আমি না দিলেও কেউ না কেউ তো অবশ্যই দেবে, ঠিক আছে? এবার তারা যদি দিয়ে দেয় অসুবিধা নেই, এবার যদি সবার সমস্যা হয় তাহলে আমি শেষে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে পরের দিন, অর্থাৎ আজকে কি বার? শনিবার। বুধবার কত নম্বরের পরীক্ষা হবে? স্যার দুটি অধ্যায়, আগেরটা দুটি অধ্যায় না, স্যার 16 মার্কের 16 পরীক্ষা হবে। নম্বরের পরীক্ষা হবে। 16 নম্বরের পরীক্ষা হবে। বুধবার 16 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা অধ্যায়। সত্তাপেক্ষকের উপরে কি আছে? সত্যাপেক্ষক, সত্য সারণী, বুলীয় ভাষ্য আর ভেন চিত্র। হ্যাঁ, এই চারটা অধ্যায়ের পরীক্ষা হবে 16 নাম্বার। 2 নম্বরের প্রশ্ন থাকবে তাহলে এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। সত্যাপেক্ষক, সত্য সারণীর ওই পিডিএফটাই পড়েছি, আর অন্য বাইরে স্যার অন্য কিছু পড়ি নাই স্যার, মানে ডেসক্রিপটিভ প্রশ্ন। ডেসক্রিপটিভ ওগুলো হয়ে যাবে। আর যখন বৈধতার বিচার করতে বলবে, ঠিক আছে, যিনি কোশ্চেন বানাবে তিনি তখন কি দিয়ে দিবে কোনো ঠিক নেই। P.Q দিতে পারে, ইভেল কিউ দিতে পারে, তো সেটা তো আমাদের যায় আসে না, আমাদের তো শেখা আছে, তাই তো? আমাদের শেখা আছে, আমাদের যাই দেখ না কেন আমরা চালাতে পারি। মনে করো কেউ যদি বাইক চালাতে পারে, তাহলে সে কোন ধরনের বাইক তাকে দেওয়া হোক না কেন, সে অটোমেটিক চালাতেই পারবে। তো আমাদের সেরকম করেই শেখা আছে। তাহলে এখানে যাই থাকুক না কেন, সেই হিসেবে আমাকে আমাকে রুলস ফলো করতে হবে। রুলস ফলো করার পরে যা রেজাল্ট আসবে সেটাই রেজাল্ট। বোঝা গেছে? আর স্যার এই ডেসক্রিপটিভ প্রশ্নের ক্ষেত্রে স্যার আলাদা করে রেফারেন্স বই কেনার দরকার নেই তো স্যার? বই
হ্যাঁ স্যার, টেক্সট কিনেছি, রেফারেন্স তো কেনার দরকার নাই ডেসক্রিপটিভ প্রশ্নের ক্ষেত্রে। মানে ওখানে তো 2 3 মানে আলাদা করে কোনটা আসবে বোঝা যাচ্ছে না, পিডিএফই তো থাকবে সব দিয়ে, ওইটা করলেই তো হবে। এবার তোমার যদি মনে হয় যে আমি বই কিনবো, কিনতে পারো, আমি না করবো না। এবার যদি মনে করো না যে না আমি স্যার, বই, হ্যাঁ বলো। না এখানেই তো বলছি কোনটা ভালো হবে তাহলে রেফারেন্স। রেফারেন্স বলতে নোটস বইয়ের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ। নোটস বই আমি দেখিনি, আমি বলতে পারবো না নোটস বই। আচ্ছা, এখানে নোটস গুলোই করছি এখন, ওতেই হয়ে যাবে এই যা। নোটস বইয়ে কি আলাদা থাকে? মনে করো কোনো একটা প্রকাশনীর টেক্সট বই, সেই নোটস বইয়ে কি আবার আলাদা না কিছু স্যার, থাকে? না না, প্রশ্নগুলো কোনটা কত নম্বরে আসবে সেটা বুঝতে পারছি না আর কি। কোনটা কত নম্বরে আসবে সে না তো এটা অধ্যায় পিডিএফ থেকে তো পেয়ে যাবো। অধ্যায়ে তো উল্লেখ করেই দেওয়া আছে কোন অধ্যায় থেকে কত থাকবে। যে অধ্যায় থেকে 2 নম্বর সিলেক্ট করা আছে, নিশ্চয়ই সেই অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে না, বা 3 নম্বরের প্রশ্ন আসবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার বই তো তুমি 6 নম্বর, প্রত্যেকটা অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন পাবে বইয়ে, হলো। তবে এখানে একটা চালাকি খাটালে খাটাতেও পারে, ঠিক আছে? তো কি চালাকি খাটাতে পারে সেটা আমরা পরে আলোচনা করব, আগে কমপ্লিট করি তারপরে আলোচনা করব। ওটা কি কি কোন কোন চালাকি খাটাতে পারে, সব চালাকি মানে সব চালাকি আমরা ধরে সেভাবে আমরা তৈরি থাকবো। ওরা কোন দিকে কি করে করুক, আমাদের কাছে ধরা পড়তেই হবে। বুঝতে পারছো? চালাকিটা হচ্ছে আমাদের আরোহ অনুমান। আরোহ অনুমান না কি, ওই যে কি বলে এটাতে, যে পরের যে আরোহণ, অধ্যায়গুলো রয়েছে এগুলো কি? স্যার আরোহ অনুমান আর হ্যাঁ, আরোহ অনুমান অনুমান। আছে, কারণ আছে। আরোহ অনুমান, দেখো একটা বিষয় চিন্তা করে দেখো, আরোহ অনুমানে 3টা অধ্যায় রয়েছে, নাম্বার কত রয়েছে? 6 নাম্বার। 3টে অধ্যায় থেকে থাকবে কত নাম্বার? 6 নম্বর। মানে একটা 6 নম্বরের প্রশ্ন, তাই তো? তাহলে 6 নম্বরের প্রশ্ন একটা থাকবে, অধ্যায় কটা? 3টা। এবার সেই অধ্যায়গুলো থেকে মূলত মিলের যে পরীক্ষণমূলক পদ্ধতি, সেই পদ্ধতি থেকে একটা প্রশ্ন আসবে। এবার আরেকটা প্রশ্ন কোথা থেকে আসবে কেউ বলতে পারবে না। এবার একটা অধ্যায় কিন্তু থেকে যাচ্ছে, মানে একটা অধ্যায় বাকি থেকে যাচ্ছে। এবার ওরা চালাকি করে কি করতে পারে, এই যে 6 নম্বর রয়েছে, এই 6 নম্বরকে তারা 2 নম্বর করে ভাগ করে দিয়ে এই 3টা অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন ঢুকিয়ে দিল বাকিগুলোতে, আর এই সত্তাপেক্ষ ওই অধ্যায় থেকে 3+3 করে 6 নম্বরের একটা প্রশ্ন দিল শেষে। এরকমটাও করতে পারে, ঠিক আছে, চালাকি করতে পারে। তো সেই সমস্ত চালাকি আমরা, আমাদের আগে সিলেবাসটা কমপ্লিট হোক, তারপরে কত ধরনের চালাকি করা যায় বা করতে পারে সে সব নিয়ে আমরা আলোচনা করব। বুঝতে পারছো? তাহলে বুধবার পরীক্ষাটা দাও। মোটামুটি এখন মোটামুটি প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হবে, চাপ নেই, ফাঁকা টাইমে পরীক্ষা হবে, ক্লাসের টাইম বাদ দিয়ে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হবে। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, ক্লাসটা রাখলাম এখানে।